হাত ছুঁয়ে ছুঁয়ে রক্ত গড়িয়ে পড়ছে তের। সুন্দর মুখটাতে সাজ লেপটে একাকার। জাংকুকের পাঁচজোড়া রুমে এসেই থমকে গেল। তের হাতে সিরিজের নিডলটা ঢুকে আছে, সেখান থেকেই রক্ত পড়ছে। কি হয়েছে তা বোঝে না জাংকুক, শুধু থপ করে বসে পড়ে ফ্লোরে। তের চোখের পাপড়িগুলো নড়ছে অল্প স্বল্প, লাল রঙের রঙিন ঠোঁটটা কাঁপছে অনবরত, মনে হচ্ছে কিছু বলছে। হাঁটুতে ভর দিয়ে এগিয়ে এলো জাংকুক, তাকালো ওর তের পানে, এক হাত রাখলো তের গালে, তে এলিয়ে দিল নিজের মুখটা। সম্পূর্ণ ভার এখন জাংকুকের হাতের তালুতে। অন্য হাতে খুব শীঘ্রই তের হাতে গাঁথা সুইটা টেনে নিল। এখনো কিছুটা লিকুইড বাকি এটাতে। টান দিয়ে বের করতে রক্ত গড়ালো আবারও। জাংকুক খুব অল্প স্বরে ডাকলো, তেহু। মৃদু শব্দে উত্তর করে তে। বুক ফুলে শ্বাস টানলো জাংকুক। ক্লান্ত অবশান্ত চোখ দুটো দেখে যাচ্ছে তেকে। বারবার জাংকুকের ভেতরটা চিৎকার করে বলছে, কেন এসব? তেকে বুকে টেনে নিল জাংকুক। সামনে তিনটা ক্যাপসুল খালি দেখে যা বুঝার বুঝলো। ভয়ে এবার তেকে বুকে জড়িয়ে শক্ত করে কেঁদে ফেললো জাংকুক। তে মরার মতো পড়ে রইল জাংকুকের বুকে। জাংকুক গুমড়ে কাঁদতে কাঁদতে অভিযোগ জানায়, তুই না সাজলি, তুই না কেক বানালি, কোথায় সব? এই দেখো, কথা বল, এসব কি করলি তুই প্রাণ? তুই এটা কি করলি এভাবে? কথা বের হলো না জাংকুকের গলা দিয়ে। শব্দ করে কেঁদে যাচ্ছে ও। খেয়াল রইল না তের দিকে। তের নেতানো শরীরটা নিজের বুকে নিয়ে বহু কষ্টে জাংকুক উঠে বিছানায় যত্ন করে রাখে। তুলা দিয়ে তের হাতটা পরিষ্কার করে। একটু ঢোক গেলে তের আঁচলটা বুকে টেনে দিল। তের মুখটা ধরে কপালে দীর্ঘ সময় নিয়ে ঠোঁট ছোঁয়ালো জাংকুক। ধীরে ধীরে নামলো নাকে, অতঃপর ঠোঁটে। আলতো আদর দিতে দিতে বুকে নামলো জাংকুক। মাথা রাখলো তের বক্ষে। ছোট শিশুর ন্যায় জায়গা করে নিল তের বুকে। জাংকুকের কম্পিত শরীরটা মিশে গেল ওর তের সাথে। ঠিক অবুঝের ন্যায় সে কাঁদলো তার তের বুকে। অবহেলায় ফ্রিজে পড়ে রইল অপরিপক্ক হাতে বানানো চকলেট কেকটা। এত রাতে বেজা মেজাজ খারাপ হলো সুগার। ওর হাতে জিমিনের রিজাইন লেটার। যদি এটা সরাসরি দায়িত্বরত অফিসারের নিকট পাঠানো হয়, তবে জিমিনের এই লেটার পাওয়া মাত্রই পাঠানো হয়েছে সুগার কাছে। সুগার দায়িত্ব না এসব হ্যান্ডেল করা। তবুও না চাইতে ডাক পাঠালো জিমিনকে। এদিকে ঘন্টা পার হয়ে গেলেও জিমিনের আসার নাম নেই। বিরক্তিতে দুই আঙ্গুল কপালে ঘষল সুগা। এমনিতেই তেনে চিন্তায় আছে ও। বাসা খোঁজ খবর নেওয়া হচ্ছে না। জাংসুকের সাথে কথা হলো কিছুক্ষণ আগে। মায়ের শরীরটা খারাপ যাচ্ছে। বাবা বৃদ্ধ বয়সে এসে অতি আদরের মেয়েকে হারিয়ে পাগল প্রায় অবস্থা। এদিকে সুগার ডিউটি করে বোনের খবর জোগাতে ব্যস্ত। অথচ নতুন করে নাটক শুরু করেছে জিমি। আজ একে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে সুগা। এই মেয়ের সাহসের তারিফ করতে হয়। গটগট পায়ে হাঁটা দিল জিমিনের রুমের দিকে। এই প্রথম নক না করেই সুগা ঢুকে পড়লো। ঢুকতেই কিছুটা অবাক হয়ে গেল। রুম জুড়ে কাপড় ছড়িয়ে তা লাগেজে পড়ছে জিমি, সেই সাথে সমান তালে কেঁদে যাচ্ছে। এই প্রথম বুঝি এই মেয়েকে কাঁদতে দেখলো ও। সবসময় যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছে জিমি, যথেষ্ট স্ট্রং একজন অফিসার। অথচ এই মেয়ে এখন ছেঁড়া খেয়ে বেকা টাইপ কান্না করছে। সুগা গলা খাঁকড়ে দিতেই জিমিন তাকালো। সুগাকে দেখে চমকালো না। হাতে ফোন তুলে সোজা বাবাকে কল লাগিয়ে একদমই বলে উঠলো, ওই পাইলটকে বিয়ে করব, সকালেই বাসায় পৌঁছে যাবো বাবা। জিমিনের হাত থেকে ফোনটা টেনে নিয়ে কল কাটলো সুগা। ক্ষিপ্ত কণ্ঠে বলল, এসব কি? বলে লেটারটা ছুঁড়ে মারলো জিমিনের সামনে। জিমিন সেটা উঠে শান্ত স্বরে বলল, রিজাইন লেটার? ফর হোয়াট? আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। তার জন্য যথেষ্ট কারণ সহ রিজাইন লেটার দরকার। এই ফালতু লেটার কোন সাহসে পাঠাও? মাথা খারাপ হয়ে গেছে? প্রাথমিকভাবে পাঠিয়েছি স্যার, এন্ড খুব শীঘ্রই বিয়ের জন্য ছুটি নেব, অতঃপর পার্মানেন্ট বিরতি। জিমিন বলুন, চোখে চোখ রেখে বলল জিমিন। কিছুটা অবাক হয় সুগা। এই পর্যায়ে কিছুটা কথা শোনালো সুগার গলা। সময় দাও কিছুটা, পাইলটের আর্মি ভালো মানাবে। এটাই তো বলেছিলেন স্যার। সময় দেওয়া যাবে না? আর কত? আর কিছুটা? বিয়ে করবেন আমাকে? বিয়ের নাম শুনতেই শেষ। এখন নিন সময়। আপনি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবেন না সুগা, কোনোদিন আমাকে বিয়েও করতে পারবেন না। জাস্ট এমনি এতদিন আমাকে ঘোরালেন আপনার পিছনে। ও সরি, আপনি ঘোরানি, বরং আমি ঘুরেছি। আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত স্যার। আপনাকে আর জ্বালাবে না জিমি, থাকবেই না এখানে। আপনি বিয়ে করুন কর্নেল গঙ্গোর মেয়েকে। এই জন্য আমাকে পাত্তা দেন না। আগে বললেই। জিমিকে কথা সম্পূর্ণ করতে দেওয়া হলো না। সুগা তাকে আটকে দিল। জিমিনের দম বন্ধ হওয়ার জোগাড় হলো। শ্বাস আটকে এলো। হাত পা ছুড়লেও লাভ হলো না। দুই হাত পিছনের দিকে মুচড়ে ধরা সুগার হাত দিয়ে, আরেক হাতটা জিমিনের চুলের ভাঁজে শক্ত করে চুল খামচে ধরা। এই প্রথম নিজের এতটা সন্নিকটে কোনো পুরুষের অস্তিত্ব কাঁপিয়ে তুলো জিমিনকে। হাল ছেড়ে দিল সে। জিমিনের মনে হচ্ছে ওর শরীরটা ভাসছে বাতাসে। কখন যে সুগাকে উঁচু করলো টেরি পেল না ও। দীর্ঘ 5 মিনিট পর ছাড়া পেল জিমিন। সাথে সাথেই জোরে শ্বাস টানতে চাইলো। লাভ হলো না এতে। সুগা পুনরায় একই কাজে মত্ত হলো। 2 মিনিট যেতেই ছাড়লো সুগা। জিমিনের অবস্থা যেন বেগতি। সুগা জিমিনের কাঁধে নিজের মুখ ঘষে ঠোঁট মুছে নিল। জিমিনের মুখের সামনে মুখ নিয়ে বলল, 5 মিনিটে টিকতে পারো না, সারা জীবন কিভাবে টিকবে? জিমিন শ্বাস টানার কারণে কথা বলতে পারো না। সুগা পুনরায় বলল, 10 মিনিট পানির নিচে কিভাবে ছিলে ট্রেনিং এর সময়? এখন তো 2 মিনিটও ঠিকঠাক ভাবে পারলে না কিছু। জিমিন হঠাৎ কেঁদে উঠলো। দুই হাতে সুগার গলা জড়িয়ে ধরতেই সুগা জিমিনকে জড়িয়ে ধরলো। কানে চুমু খেয়ে বলল,
এখন করবে বিয়ে? করব। সময়গুলো খুবই দ্রুততার সাথে অতিক্রম করে চলে গেল। দেখতে দেখতে চোখের পলকে কিভাবে যেন 7টা মাস অতিক্রম হলো। কপালে জমা ঘামটুকু হাত দিয়ে মুছলো জিমিন। ক্লান্ত লাগছে আজ। স্বস্তি শরীর পেলেও মন পেল না। মনটা আদৌ কি আছে তার সাথে? নিজেকে প্রশ্ন করেও উত্তর পেল না জিমিন। সুগা খারাপ লোকটা যাওয়ার সময় তার মন সহ সবটা নিয়ে গিয়েছে। রেখে গিয়েছে শূন্য এই দেহটাকে, যেটা টেনে বেড়াচ্ছে জিমিন একা। একা থাকলেই মনে হয় এই বুঝি সুগা এলো। অপেক্ষাটা দীর্ঘ হচ্ছে। সকল মন খারাপ তো তখনই মিটে যায় যখন সেদিন রাতের কথা ভাবে। সুগাকে খেপাতে গিয়ে নিজেই আহত নিহত হয়েছিল জিমিন। জিমিনকে নিয়ে ওই দিনই বিয়ে করলো। অচেনা শহরে দুটো আর্মির বিয়ে হলো। সাক্ষী হলো বড় অফিসাররা, আর মেহমান হলো ট্রেনিং এ থাকা জুনিয়র সকলে। কর্নেল গঙ্গোয়ের আচরণ ছিল সবচেয়ে অবাক করা। সুগার কাণ্ডে তার উচিত ছিল রেগে যাওয়া, অথচ তিনি রাগ করলেন না, বরং নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে পড়ালেন। জুনিয়রগুলো আবার তাদের বাসর সাজালো। কিভাবে, কখন জানা নেই জিমিনের, কিচ্ছু জানা নেই। ভিডিও কলে তার বাবা মা দেখেছে তার বিয়ে। সেদিনের একটা ছিল স্বপ্নে। সুগার মতো এমন একজন পুরুষকে বাগে আনতে পেরে জিমিনের খুশি যখন বাদ ভাঙা, তখনই সুগার রুমে সর্বপ্রথম যা বললো তা ছিল তেনি তার পরিবার নিয়ে। সুগার মনে কিছু রাখেনি, বরং জিমিনকে সবটা জানায়। এটাও জানায় তার জীবনে তের গুরুত্ব ঠিক কতটুকু। জিমিন তো আগেই জানতো। সুগাকে হতাশ করেনি জিমিন, বরং সেদিন রাতটাকে তারা রাঙিয়েছিল রিজ রং তুলির আঁচড়ে। জিমিন সেখানে ছিল এক অবলা ক্যানভাস, আর সেই ক্যানভাস জুড়ে সুগা এঁকেছে। মন প্রাণ উজাড় করে প্রাপ্তবয়স্ক পুরুষটা আঁচড় কেটেছে নিজের তুলে, রাঙিয়েছে জিমিনকে নিজ রঙে। পূর্ণতা পেয়েছে তাদের ভালোবাসা। এত এত সুখানুভূতিতে লুটোপুটি খাওয়া ক্লান্ত জিমিন সময় পেল না অনুভূতিগুলো গোছাতে। তার আগে এক কল এলো। সুগা ভোর রাতে শুধু জিমিনের কপালে গভীর চুমুখে বিদায় নিয়ে চলে গেল। মানুষের সেজে গেল, এখনো এলো না। ভালোবেসে নিজের প্রাণের অপেক্ষা করতে জানে জিমিন। যেখানে যাক না কেন সে প্রাণে টেনে ফিরে আসবে। জাকুক দাঁড়িয়ে আছে বিছানা বরাবর, বিছানা এলোমেলোতে ঘুমাচ্ছে। সেদিন যখন জাকুক পাগল প্রায় অবস্থা, তখন চেয়েছিল জ্ঞানহীন। টানা 3 দিন পর সম্পূর্ণ হুঁশে ফিরতে। তবে মাঝখানে যতবার সে চোখ খুলেছিল ততবার আতঙ্কিত চোখে দেখেছিল জাঙ্কুককে। সেই দৃষ্টি আজও ভুলতে পারে না জাঙ্কুক। বিগত 7টা মাস ধরে সেই দৃষ্টিগুলো ভুলতে পারছে না ও। তে জাঙ্কুককে চিনতে পারেনি। কেন পারেনি এর উত্তর জানানি। জাঙ্কুক যখন কাছে এসে ধরতে চাইল, তখনই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল তে। ভরকে যায় জাঙ্কুক। কিছুতেই তে ওকে চিনল না। একসময় তরপাতে তরপাতে জ্ঞান হারালো। টানা 2 দিন এমন করে, তৃতীয় দিন থেকে তে কিছুটা স্বাভাবিক হয়। প্রায় সপ্তাহখানেক পর তার মনে পড়ে সেদিন সে কেক বানিয়েছিল। 1 সপ্তাহ পর তে জাঙ্কুকের কেক কাটলো। জাঙ্কুক আতঙ্কে আতঙ্কে কেক কেটেছে। সে নিজেই তেকে দেখে টানা 1 সপ্তাহ ঘুরের মাঝে ছিল। তবে এরপর থেকে মেডিসিনগুলোর ইফেক্ট উল্টো পড়লো। 4 মাস চলাকালীন সময় থেকে তে ধীরে ধীরে ভুলতে শুরু করলো। জাঙ্কুক তে এটাই চেয়েছিল। ও চেয়েছিল ওতে সব ভুলে যাক প্রতারকদের, ধোঁকাবাজদের, জীবনভরের সকলকে। জাঙ্কুকের চাওয়া ধীরে ধীরে পূরণের পথে ছিল। তে ভাবলেশীন ভাবে থাকা শুরু করলো। সারাদিন একা একা থেকে এর ইফেক্ট পড়লো ভিন্নভাবে। কিছুটা উগ্র আচরণে দেখা মিলল। বিয়ের তাদের বছর পূর্তি হলো। জাঙ্কুকের স্বপ্নগুলো পূরণের পথে, অথচ জাঙ্কুক খুশি থাকতে পারছে না। কোথায় যেন খটকা বেঁধেই যাচ্ছে তার। তে ধীরে ধীরে সকলকে ভুলতে চলেছে। দিনের আলো ভুলতে চলেছে। একটা ফ্ল্যাট জুড়েই তার আনাগোনা। বারান্দায় যেতে দেয় না জাঙ্কুক এখন। এর অবশ্য কারণ রয়েছে। গত মাসে তে পালাতে চেয়েছিল। ভাবা যায় জাঙ্কুকের থেকে পালাতে চায়। ডোজ কেটে যেতেই তে মেন দরজা খুলে ফেলেছিল। ভাগ্যে জাঙ্কুক ওই দিন তাড়াতাড়ি বাড়ি ফেলো, নাহলে কি হতো? হারিয়ে যেত না জাঙ্কুকের তে। তখন কি করতো জাঙ্কুক? রাগান্বিত জাঙ্কুক সেদিন থেকে বাসা বন্দি না, বরং রুম বন্দি করে তেকে। তে প্রথম কাঁদলেও গত 2 দিন ধরে কাঁদছে না। জাঙ্কুক এতেও খুশি হতে পারলো না, পারছে না। হাজার চেয়েও ও খুশি হতে পারছে না। এর কারণ জানা নেই ওর। ও তো এটাই চেয়েছিল ওর দেহ ওর থাকুক, জাঙ্কুকের বুকে ওর প্রাণ থাকছে। যেভাবে চেয়েছিল ঠিক সেভাবে। তবে জাঙ্কুক এতেও সন্তুষ্ট নয়। তার বুকে যেন এখন ছটফটানি বেড়েছে। দেহটা আগের মতো নেই। কেন নেই? আগের মতো কেন আদর করে না জাঙ্কুককে? কেন সে জাঙ্কুকের সাথে আগের মতো কথা বলে না? সেবার টানা 1 দিন কথা ছাড়া ছিল। কি ভয়টাই না পেল জাঙ্কুক। পরদিন যখন কথা বলল, তখনই না আটকে রাখা শ্বাস ছাড়লো। চুলগুলো নিয়ে বিপত্তি বেঁধেছে ইদানিং। জাঙ্কুক গোছাতে পারে না। তাই আজ সিদ্ধান্ত নিয়েছে তেরে হাঁটু সমান চুলগুলো ছোট করে দিবে। তে নিজেই কেমন কেমন করে চুল নিয়ে ঘুমন্ত থেকে সযত্নে বুকে তুললো জাঙ্কুক। তে বেভোর ঘুমে। খানিকক্ষণ আগে তাকে ইনজেকশন পুশ করা হয়েছে। জাঙ্কুক কল দিতেই দরজা ঠেলে এক মেয়ে ঢুকলো। জাঙ্কুক ইশারা করতেই মেয়েটা তার হাঁটু সমান চুলগুলো কেটে দিল। মনে হলো কেউ জাঙ্কুকের বুকে চালনা করলো কাঁচিটা। মেয়েটাও আফসোস হলো, কত সুন্দর বড় বড় চুল, এভাবে কেউ কাটে? একদম ঘাড়ের উপর সমান গোল করে কাটা হলো। জাঙ্কুক এমনটাই বলেছিল। মেয়েটা যেতে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল জাঙ্কুক। তার বুকে যন্ত্রণা হচ্ছে, অসম্ভব এক যন্ত্রণা। এই চুলগুলো তো ওর ভীষণ প্রিয়। ছোট থেকেই তেটার বড় বড় চুল ছিল। একটু চুল কাটলেই সে কি কান্নাটাই না করতো। একবার তো জাঙ্কুক পিঠে করে বাজার ঘোরালো, পরে না শান্ত হলো। তেকে রেখে
কিচেনে গেল জাঙ্কুক, কিছু বানাবে এখন। তেটা ঘন্টা যেতে উঠে যাবে। হঠাৎ তীব্র কান্নার শব্দে ভরকে যায় জাঙ্কুক। দৌড়ে আসে রুমে। ফ্লোরে বসে চুল খামচে ধরে কেঁদে যাচ্ছে তে। জাঙ্কুকের চোখের পাপড়িগুলো নড়লো, ভীত হলো কিছুটা। তের পাশে বসে ভীতশ্রী ডাকলো, তেহু প্রাণ আমার আমার চুল কেন কাটলেন? বলুন কেন কাটলেন? কেন? বলেই গলা ফাটিয়ে কাঁদতে লাগলো তে। জাঙ্কুক কাছে আসতে নিলেই তে হাত পা ছোড়াছুড়ি শুরু করলো। এক একটা চিৎকার জাঙ্কুকের হৃদয় যেন এফোর করে দিচ্ছে। তে দুই হাতে বারান্দায় থাইতে থাপ্পড় মারতে মারতে ডাকতে লাগলো, আম্মু তুমি কোথায়? আব্বু আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও ভাইয়া। কতক্ষণ দেয়ালে দুই হাতে আঘাত করলো তে। পরে থাকা ঢোলা টি শার্টটা কাঁধ দিয়ে পড়ে গেল। জাঙ্কুক এক পা করে করে পিছু হটলো। বিড়বিড় করে বলতে লাগলো, এটা তুই ঠিক করলি না তেহু, আমাকে ছেড়ে চলে যাবি? কোথায় যাবি? আমি দেবো না যেতে। আমার প্রাণ না তুই, তোর প্রাণকে রেখে কোথায় যাবি? আমার কাছেই থাকবি তুই। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেল তে, নাক মুখ ফুলে লাল হয়ে গেল। হঠাৎ ওর শ্বাসকষ্ট শুরু হতেই হাঁসফাঁস করতে লাগলো ও। বড় জায়গায় থাকতে পারে না চঞ্চলে হিরণী, অথচ আজ 1 মাস এই রুম থেকে বের হওয়া অনুমতিও তার নেই। আচমকা জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়ে কেউ। এতক্ষণ যাবৎ ধ্যানে থাকা জাঙ্কুক হুঁশ ফিরে পেল। তে ওর কাতরাতে বলল, জাঙ্কুক ভাই শ্বাস নিতে পারছে, পারি না তো। জাঙ্কুক তড়িৎ বেগে তেকে বুকে শক্ত করে চেপে ধরলো। লাভ হলো না। সাফোকেশনে তে ছটফট করেই যাচ্ছে। তবু জাঙ্কুককে রুম থেকে বের করলো না, কিছুতেই বের করবে না। যদি আবারও পালাইতে হোক। পাশ থেকে তেকে কিছু দিতেই শান্ত হয়ে গেল তে। চোখ বুঝলো খানিক বাদে। শান্ত থেকে কোলে তুলে বারান্দায় গেল জাঙ্কুক। আস্তে করে বসে পড়লো। পায়সার উপর থেকে অপরূপ সুন্দর দেখায় প্রকৃতি। রাতের এই দৃশ্যটুকু একটু বেশি সুন্দর। তার প্রাণের কপালে চুমু খায়। টুপ করে এক ফোঁটা পানি পড়লো তের চোখে। অল্প কাঁপলো তে। ঘুমের মাঝে বলল, প্রাণ যাবে না তুমি? কাঁদবো আমি, বলো যাবে না? জাঙ্কুক আরেকটু বুকে চেপে ধরলো তের দেহটা। ঘুমন্ত তের ঠোঁটে চুমু খেয়ে বলল, কোথাও যাবো না প্রাণ, প্রমিস। সময়টা পরন্ত বিকেল। বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে জাঙ্কুক। তের সামনে কিছুতেই ফোন বের করে না ও। তে বিছানায় বসে আছে, ওর সামনে খাবার রাখা। একবার খাবারে হাত বাড়ালেও আবার তা গুটিয়ে নিচ্ছে। এবার আর অপেক্ষা করো না তে। ক্ষুধা লেগেছে ওর। হাত বাড়িয়ে নিয়ে মুখে নিল। খেতে খেতে কিছুটা ছড়িয়ে ছিটে গেল বিছানায়। কাপা হাতে তে যতটুকু পারছে মুখে পুরে নিচ্ছে। দুপুরে খাওয়া হয়নি। এখন উঠতেই তার প্রাণ খেতে দিয়েছে তাকে। হঠাৎ দরজার শব্দ হতেই তে মুখ তুলে তাকালো। দণ্ডায়মান ব্যক্তিকে দেখে তাকিয়ে রইল কিঞ্চিত সময়। জাঙ্কুক ভেতরে ঢুকে তেকে খাবার ছাড়াতে দেখে এগিয়ে এসে বলতে লাগলো, আমি তো খাইয়ে দিতাম প্রাণ, তুই কেন? কথা বলা সহসা থেমে গেল। তে দৃষ্টি অনুসরণ করে সম্মুখে তাকায় জাঙ্কুক। দরজা ধরে দাঁড়িয়ে আছে সুবিন। তে বেশ কিছু সময় তাকিয়ে রয়ে বলে, বাবা। সুবিন দরজা ধরে বসে পড়লো। জাঙ্কুক হতবাক, হতবিহ্বল। কোথা থেকে এলো চাচু? কিভাবে এলো? কখন এলো? মাথায় কিছু এলো না ওর। তে হাসি হাসি মুখে মুঠোয় থাকা খাবারটুকু বাবাকে দেখিয়ে বলল, বাবা খাবে? বলেই উঠে গেল বিছানা থেকে। যেতে নিলেই দুই পা এগিয়ে এসে ধপ করে পড়ে গেল। পড়েই হু হু করে কেঁদে উঠলো। জাঙ্কুক তাড়াতাড়ি তেকে ধরে বুকে নিল। ব্যগ্র হয়ে বলল, দেহু কিছু হয়নি প্রাণ, টাকা আমার দিকে, এই যে আমি। তে ফুপিয়ে কাঁদতে কাঁদতে জাঙ্কুকের বাহু জড়িয়ে রইল। জাঙ্কুক বেশ ভয় পেয়ে তাকালো সুবিনের দিকে। সুবিন এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে জ্ঞান হারালো। এবার জাঙ্কুক তেকে ছেড়ে দৌড়ে গেল সুবিনের কাছে। গালে হাত দিয়ে ডাকতে লাগলো, চাচু ওঠো, কি হয়েছে? কথা বলো। সুবিনকে তুলে পাশের রুমে নিতে নিতে কানে এলো তের কান্না। সমানতালে কেঁদে কেঁদে জাঙ্কুকে ডেকে যাচ্ছে সে। জাঙ্কুককে ফ্লোরে বসিয়ে রেখে এসেছে। সুবিন চোখ খুলে তাকালো মিনিট 30 পর। ওর ব্লাড প্রেশার হাই। এবার সেটা খুবই রিস্ক হয়ে যাচ্ছে। জাঙ্কুককে চোখের সামনে দেখে কেঁদে ফেললেন তিনি। জাঙ্কুক ওনার হাতটা শক্ত করে ধরলো। এই মানুষগুলো একসময় তাকে অনেক পীড়াদায়ক যন্ত্রণা দিয়েছে। জেনেটিক সমস্যাকে পাগলের অপবাদ দিয়েছে, দূরে ঠেলেছে, অবশেষে প্রতারণা করেছে। চাইলে জাঙ্কুক সুবিনকে কিছু বলতে পারলো না। মানুষটার বয়স হয়েছে। আজ অবশ্য অতিরিক্ত দুর্বল দেখাচ্ছে তাকে। জাঙ্কুক ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেঁদো না চাচু, আমার পুতুল আছে পাশের রুমে। ও এমন করছিল কেন? ওকে কি করেছিস আব্বু? জাঙ্কুক এই প্রশ্নটা এড়িয়ে গিয়ে পাল্টা প্রশ্ন করলো, এখানে কিভাবে এলে চাচু? সুবিন চোরা চোখে আশেপাশে তাকালো। জাঙ্কুক গভীরভাবে তাকে দেখে যাচ্ছে। মানুষের চোখের ভাষা খুব ভালোভাবেই পড়তে পারে সে। সুগা ঢাকা এসেছে জাঙ্কুকের খোঁজ পেয়ে। এসে জোরালো ভাবে খোঁজাখুঁজি চলছিল। সুগা যখন আজ দুপুরে ফোনে কথা বলছিল তখনই সুবিন তা শুনে ফেলে। এক মুহূর্ত দেরি না করে এসে পড়ে এখানে। যদিও আসাটা অত সহজ ছিল না। সুগা জাঙ্কুকের ফ্ল্যাটের লকের চাবিও ডুপ্লিকেট বানিয়েছিল। সুবিন লুকিয়ে সেটা নিয়ে এসেছে। কথা বলো। জাঙ্কুকের শান্ত বাণীতে চমকালো। সুবিন একটা শ্বাস ফেলে বলল, পুতুল? বললাম তো আছে। এখানে এনে দাও না আব্বু, সবাই জানে আমরা এখানে। না আমি জানি, সুগা জানে, আর কেউ না। ভাইয়া জানে তুমি এখানে লুকিয়ে এসেছি। প্রতারক জালেম হওয়ার পাশাপাশি চুরিতে পারদর্শী তোমরা। কথা পুতুলকে দেখবো। কি দেখবে? এই পর্যায়ে খেয়ে হারিয়ে ফেলো সুবিন। তার কলেজের টুকরো মেয়েকে সে দেখবে, এটাও কি বলতে হবে? তবে কি জাঙ্কুক দেখতে দেবে না? জাঙ্কুক অতটাও নিষ্ঠুরতম আচরণ করলো না, দেখা করালো। কিন্তু বিপদে বাঁধলো তে চিনতে পারলো না সুবিনকে। গলা ফাটিয়ে চিৎকার করে জাঙ্কুকের বুকে
মুখ লুকালো। আহত চোখে তাকিয়ে রইল সুবিন। কথা বলার ভাষা হারালো আগে। তার মেয়ে তাকে চিনতে পারছে না, কিন্তু কেন? জাঙ্কুক সুবিনকে উদ্দেশ্য করে বলল, যেভাবে এসেছো সেভাবে চলে যাও চাচ্চু। সুবিন থাকতে চাইলেও থাকলো না, মন মানলো না। পিছন থেকেই তের চুলে হাত বুলে বেরিয়ে এলো। জাঙ্কুক ক্ষুদ্র শ্বাস ফেললো, মুখ বিকৃতি হলো। তে তার বুক কামড়াচ্ছে। রাত 12টা। হঠাৎ জাঙ্কুকের ফোন বেজে উঠলো। পাশে চাদর জড়িয়ে তে ঘুমাচ্ছে জাঙ্কুকের নগ্ন বুকে। তখন তের জন্য ফোনটা লুকানো হয়নি। জাঙ্কুক উঠতে নিলেই নিজেকে তের মাঝে আটকা পেল। ওর নড়াচড়াতে তেও নড়লো। অতি যত্নে ওর মাথায় আদর করলো জাঙ্কুক। ফোনটা খুঁজে বের করলো ফ্লোরে থাকা প্যান্টের পকেট থেকে। রিসিভ করতেই থম ধরে গেল জাঙ্কুক। তাকালো তের পানে। হাত দিয়ে চুল টেনে ধরে জাঙ্কুক